আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএস এবং আলিম 25 ও 26 ব্যাচ, আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি পুরো দমেই নেওয়া শুরু করেছো যারা 25 ব্যাচ আছো। তা আমরা আমাদের যে রিটেন ক্লাসগুলো ছিল সেই রিটেন ক্লাসগুলোর পরিক্রমে আমরা আজকে আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংটা তোমরা আসলে অত সিরিয়াসলি নেও না। তোমরা মনে করো যে যেটা আসবে ওটা লিখে দিয়ে দিবে, একটা কোনো মতে বানাটানা লিখে দিয়ে দিব, হ্যাঁ ওটা হয়ে যায় এক পর্যায়ে। কিন্তু মনে রাখবা প্যারাগ্রাফ রাইটিং কিন্তু বলতে পারো যে কোনো রাইটিংয়ের একদম বেস ফর্ম। তুমি যে কোনো রাইটিং এসে বলো, সেটা হোক অ্যাপ্লিকেশন, সেটা হোক ইমেইল, সেটা হোক গ্রাফ চার্ট, সব কিছুতেই তুমি দেখবা আমরা প্যারাগ্রাফ ওয়াইজ লিখি। এই জন্য প্যারাগ্রাফ ডেভেলপমেন্টটা খুবই সিগনিফিক্যান্ট রিটেনের জন্য মেইনলি। এবং এই প্যারাগ্রাফ ডেভেলপমেন্টে যে বিষয়টা খুবই ক্রুশিয়াল সেটা হচ্ছে সেন্টেন্স ডেভেলপমেন্ট, এবং এটাই কিন্তু ভাষার বলা চলে সব থেকে গুরুত্ব উপাদান। তুমি শব্দ জানলে, বর্ণ জানলে তুমি বাক্য তৈরি করতে পারো না, কোনো মিনিং রাখেন এটা। তোমাকে বাক্য তৈরি করতে জানলে তারপরে তুমি মিনিং তৈরি করতে পারবে। এই জন্য বলে যে বাক্যটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে বাক্য দিয়ে প্যারাগ্রাফ তৈরি হয়, প্যারাগ্রাফ দিয়ে আমাদের বাকি রেখাগুলো গঠিত হয়। কোর এলিমেন্ট এটা, প্যারাগ্রাফ লেখাটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য যে কারণে ইম্পর্টেন্ট, কারণ তোমাদের আবার আলাদা করে আগে যেটা করতো না সেটা তোমাদের এখন করা শুরু করছে। আগে সাধারণত প্যারাগ্রাফের প্রকারভেদ বলতো একটা প্যারাগ্রাফ লিখতে, সেটা আমাদের নিজেদের প্রকারভেদ আইডেন্টিফাই করে নিজেরা লিখতে হইতো, যদিও সেটা ইন মোস্ট কেসেস কেউই করতো না, জাস্ট গদবাথা লিখে দিয়ে আসতো তোমাদের মতো। তোমাদের আবার এখন কি হয়েছে, 4টা প্যারাগ্রাফের ধরন আলাদা করে দেয়া আছে এবং ওগুলা বলা থাকে অমুক প্যারাগ্রাফটা লিখো, অমুক প্যারাগ্রাফটা লিখো। যেমন তোমাদের 4টা প্যারাগ্রাফের ধরনের মধ্যে এই একটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা কম্পেয়ার কন্ট্রাস্ট, আর একটা হচ্ছে কজ এন্ড এফেক্ট। চার রকমের প্যারাগ্রাফ তোমাদের এইচএসসি 25 সিলেবাসে দেওয়া আছে। তো এই 4 রকমের যে কোনো 2টা তোমাদের দিতে পারে, হইতে পারে তোমাকে দিয়ে লিস্টিং প্যারাগ্রাফ, একটা ডেসক্রিপটিভ, আবার হয়তো ডেসক্রিপটিভ কম্পেয়ার কন্ট্রাস্ট। একটা কথা কি, লিস্টিং আর ডেসক্রিপটিভ প্রায় কাছাকাছি, বলতে পারো প্রায় কাছাকাছি। এই জন্য এই 2টাই একসাথে দেওয়ার সম্ভাবনা কম, মানে হয় তোমার লিস্টিং দিবে না ডেসক্রিপটিভ দিবে। আর কম্পেয়ার কন্ট্রাস্ট থেকে যে কোনো একটা আসতে পারে, এমন হইতে পারে একটা কম্পেয়ার কন্ট্রাস্ট আসলো, একটা কজ এন্ড এফেক্ট আসলো, বলা যায় না, চলে আসতে পারে। তো তোমরা মাথায় রাখবে কাইন্ডলি। আমরা আজকের ক্লাসে আমরা এই প্রথম 2টো প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, লিস্টিং এবং হচ্ছে ডেসক্রিপটিভ, এবং এদের মাঝখানে সাপ্লি পার্থক্যটা কি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হলে মেইনলি কী কী বিষয়ে কথা বলতে হয় সেই বিষয়গুলো আমরা দেখবো। চলো শুরু করা যাক। প্যারাগ্রাফে কয়টা ভাগ থাকে আমরা সেটা দিয়ে শুরু করি। শোনো, প্যারাগ্রাফের সফিস্টিকেশনের কথা যদি বলতে হয় তাহলে অনেক বড় করে বলা যায়। প্যারাগ্রাফ রাইটিং তুমি অনেক সফিস্টিকেট করতে পারবে, অনেক বেশি কমপ্লেক্স করতে পারবে, অনেক বেশি স্ট্যান্ডার্ড করতে পারবে। ইটস আপ টু ইউ। তোমার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে তুমি সেটা করতে পারো, সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। অথবা তোমার কোনো প্রবলেম নেই, তুমি করতে পারো। কিন্তু ইন জেনারেল যেটা হয়, স্টুডেন্টরা আসলে লিখতে গেলে খুব তাদের হচ্ছে খুব কাঠখড় পোড়াইতে হয় একটা প্যারাগ্রাফ ডেভেলপ করতে গেলে। তা আমরা সেই জায়গা থেকে পড়ানোর চেষ্টা করব। তো একটা প্যারাগ্রাফের 3টা ভাগ থাকে, তোমরা সবাই জানো স্বাভাবিকভাবে। বিগত ক্লাসে আমরা গ্রাফের ক্ষেত্রে যে ব্যাপারটা বলেছিলাম, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন, সেম এখানে 3টা নামে থাকে। একটাকে বলা হয় টপিক সেন্টেন্স, তারপরে বলা হয় সাপোর্টিং ডিটেলস, সর্বশেষ সেন্টেন্সটাকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। তার মানে তুমি প্যারাগ্রাফটা যেই সেন্টেন্স দিয়ে শুরু করবে সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। তুমি তারপরে প্যারাগ্রাফে তোমাকে যা লিখতে বলা হয়েছে সেটা নিয়ে যখন তুমি ব্যাখ্যা করবে সেটাকে বলা হয় সাপোর্টিং ডিটেলস, এবং তারপরে সর্বশেষ যেটা থাকে সেটাকে বলা হয় কনক্লুডিং। এবং এই 3টা লিখতে যে মাথায় রাখবা, সবসময় প্যারাগ্রাফ একটা পয়েন্টের উপরই হয়। ধরো তোমাকে বলা হইল ট্রি প্লান্টেশন, তুমি ট্রি প্লান্টেশনই লিখবা। তুমি ট্রি প্লান্টেশন লিখতে লিখতে ডিফরেস্টেশনে চলে যাও না কাইন্ডলি। তোমাকে যে একটা পয়েন্ট দেওয়া হয়েছে একটা পয়েন্টে লেখো, এটা এসে না। এসে হলে তুমি এটার সাথে সংশ্লিষ্ট অনেক কিছু আনতে পারবে। তোমাকে বলা হলো এয়ার পলিউশন, তুমি এয়ার পলিউশন লিখতে বললা কি যে ওয়াটার পলিউশনের কারণে এয়ার পলিউশন হয় না, তোমার ওয়াটার পলিউশন আনার দরকার নেই, তুমি এয়ার পলিউশনই লিখো। প্যারাগ্রাফ লিখতে হয় একটা পয়েন্টে, তোমাকে একটা পয়েন্ট দেওয়া হয়, তুমি একটা পয়েন্টের উপরে লিখবা। এই পয়েন্টের বাইরে তোমার যাওয়ার কোনো দরকার নেই, এটা মাথায় রাখবা একটু। অপ্রয়োজনীয় অজানিত লেখা থেকে বিরত থাকবা, নিজেকে বিরত রাখবা। কারণ হচ্ছে ওটা শুধু তোমার টাইম নষ্ট করবে। হ্যাঁ, পেজ ভরবে, তুমি বলতে পারো ভাই পেজ ভরলেই তো মার্ক। হ্যাঁ ঠিক আছে, পেজ ভরলে তোমার এইচএসসিতে মার্ক, কিন্তু তোমার মাথায় রাখা লাগবে তুমি তারপরে যে অ্যাডমিশন দিবে, অ্যাডমিশনও কিন্তু এই রিটেনগুলো ভাবে থাকবে, এবং তুমি তারপরে যে লেখা দিবে বিভিন্ন জায়গায় ওখানেও একইভাবে কিন্তু এই বিষয়গুলো থাকবে। এবং আমি সে শুরু ক্লাস একটা কথা বলেছিলাম যে তুমি আসলে যা লিখো সেটা দিয়ে প্রমাণ পায় তুমি আসলে কতটুকু ইনসাইটফুল মানুষ।
এবং সেটা প্যারাগ্রাফ লেখার মধ্যে দিয়ে অনেকটা প্রকাশ পায়, যেটাকে বাংলা আমরা অনুচ্ছেদ লিখন বলি। তুমি কতটা ভালো অনুচ্ছেদ লিখতে পারো সেই ভিত্তিতে বোঝা যায় তুমি আসলে কতটুকু মানে প্রকার সেন্স রাখো লেখার উপর। ওকে, আসলে আমরা শুরু করি। প্যারাগ্রাফে মোটামুটি একটা পয়েন্টে তুমি একটা পয়েন্টকে 3টা ভাগে লিখবা। প্রথম ভাগে এটাকে ব্যাখ্যা করবা জিনিসটা কি। মানে ধরো তোমাকে বললো ট্রি প্লান্টেশন, ধরো তোমাকে বলা হলো, তুমি অবশ্যই কি করবা, প্রথমে ট্রি প্লান্টেশন জিনিসটা কি প্যারাগ্রাফ শুরু করার আগে সেটাই বলবা, তাই না? সিম্পল। ট্রি প্লান্টেশন ইজ প্লান্টিং ট্রিজ, হ্যাঁ, ইন লার্জ স্কেল বিকজ ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। ওকে, একদম শর্ট লাইন অথবা এক কথা একটা আমি সংজ্ঞা দেওয়া তোমাকে, তুমি সংজ্ঞা দিয়ে শুরু করবে, সংজ্ঞায়ন করবে প্রথম লাইনটায়। তারপরে যে তুমি কি করবে, ট্রি প্লান্টেশন কীভাবে করা হয়, কেন করা হয়, হ্যাঁ, এটা করলে লাভ কি, আমাদের দেশে কি ট্রি প্লান্টেশন নিয়ে কোনো স্টেপ আছে কিনা, প্লাস হচ্ছে ট্রি প্লান্টেশন উইক হয় কিনা, উইকগুলো হইলে কি বাস্তবায়ন হয় কিনা, হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবা। ফাইনালি এসে তুমি একটা কনক্লুশন দিবা যে ফাইনালি ট্রিজ so many important, trees are so many important, so important element for of nature, and it is also important for us to live peacefully and to us to live because it is essential. Oxygen is essential for us and trees gives oxygen. So okay, dash তুমি দিয়ে তুমি কনক্লুশনটা শেষ করলা। ওকে, কথা হচ্ছে এই হচ্ছে প্যারাগ্রাফের 3টা টপিক। আমরা এগুলো আরও মানে ডেসক্রিপটিভলি দেখবো পরবর্তী ধাপগুলোতে আসলে। তারপর আসো আমরা দেখি প্যারাগ্রাফের 2-4টা ধরনের কথা আমি বলছিলাম। আমি আজকে প্রথম 2টা নিয়ে কথা বলবো, পরের 2টা আমি পরের ক্লাসে বলবো। প্রথম 2টায় আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে লিস্টিং এবং ডেসক্রিপটিভ মানে প্যারাগ্রাফ মেইনলি 6 প্রকার, 6 বা 7 প্রকার। ওখান থেকে তোমাদের 4টা প্রকার দেওয়া হয়েছে, আরও 2-3টা প্রকার আছে, ওটা তোমাদের লাগবে না। 4টা প্রকার তোমাদের দেওয়া হয়েছে, 4টা থেকে তোমরা দেখো। তো আমরা এই 2টা নিয়ে কথা বলবো মূলত। ওকে, আসো। তো লিস্টিং প্যারাগ্রাফ বিষয়টা কি, আমরা প্রথমত আগে জানি প্যারাগ্রাফগুলো মানে কি। এই প্রতিটা প্যারাগ্রাফের মানে অনুযায়ী লেখাটা ভিন্ন, তোমার বুঝতে হবে জিনিসটা। যেমন ধরো আমি যদি বলি লিস্টিং প্যারাগ্রাফ, লিস্টিং মানে কি? লিস্টিং মানে হচ্ছে কোনো কিছু ক্রমানুসারে লেখা, ক্রমিক সংখ্যা আকারে লেখা, ক্রম অনুযায়ী লেখা, তাই না? একটার পর একটা লেখা, লিস্ট করা। তার মানে তোমার বুঝাই যেতেছে এই প্যারাগ্রাফটা এমন হবে যে তুমি হয়তো বা তোমাকে কিছু বলবে যেটাকে লিস্ট আকারে লেখা যাবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। কমন সেন্স। ওকে, সিম্পল। এবং এটাই আমরা লিস্টিং প্যারাগ্রাফে কিছু এক্সাম্পল দেখে আসো। বোর্ড কোয়েশ্চেন আসছে এরকম, এটা দিনাজপুর 2013-তে আসছিল, এটা একটা লিস্টিং প্যারাগ্রাফ ছিল। তখন অবশ্য এরকম লিখে দিত না লিস্টিং প্যারাগ্রাফ, কিন্তু লিস্টিং প্যারাগ্রাফ ছিল। ওটা কীভাবে লিস্টিং প্যারাগ্রাফ ছিল খেয়াল করে দেখো। বেনিফিটস অফ আর্লি রাইজিং, তোমাকে কিন্তু বলা হয় নাই অনলি আর্লি রাইজিং। অনলি আর্লি রাইজিং বলা হইতো তাহলে তুমি কি করতে পারতা, তুমি আর্লি জিনিসটা কি, হ্যাঁ, কাকে বলে, হ্যাঁ, আর্লি রাইজিং করলে লাভ কি, হ্যাঁ, আর্লি রাইজিং এর শরীরের উপর কীভাবে ইফেক্ট ফেলায়, তারপরে সারাদিনের সময়ের উপর কীভাবে ইফেক্ট ফেলে, হ্যাঁ, আমার সময়ানুবর্তী বানায় কিনা আমাকে, হ্যাঁ, এটার কোনো ব্যাড ইফেক্ট আছে কিনা, তুমি অনেক কিছু বলতে পারতা। কিন্তু তোমাকে বলে দিছে বেনিফিটস, তোমাকে বলে নাই বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস বা হচ্ছে মানে হার্মফুল ইফেক্টস, এগুলো বলে না। তোমাকে জাস্ট বলছে বেনিফিটস অফ আর্লি রাইজিং। তোমাকে শুধু মানে বলে ছেড়ে দেয় না তুমি যেমন চায় তা লিখো, তুমি অনলি বেনিফিটসগুলোতে ফোকাস করো। খেয়াল করে দেখো, তুমি যদি বেনিফিটসগুলোতে ফোকাস করো অবশ্যই তুমি কি লিখবা, সিরিয়ালি লিখবা। আমি বললাম যে ধরো এই প্যারাগ্রাফটা যদি টপিক সেন্টেন্স লিখতে হয়, টপিক মানে কি, শুরু সেন্টেন্স, আমি বললাম যে আর্লি রাইজিং is a very helpful habit to utilize time and maintain physical health. Okay, physical health আমি জাস্ট হচ্ছে একটা নর্মাল ডেসক্রিপশন দিলাম যে আর্লি রাইজিং হচ্ছে খুবই ভালো একটা হ্যাবিট আমাদের সময় বাঁচানোর জন্য এবং হচ্ছে আমাদের কি করার জন্য, ফিজিক্যাল হেলথটাকে মেনটেন করার জন্য। এটা খুবই ভালো, খুবই কার্যকরী, দরকারি একটা হ্যাবিট। শেষ, আমার প্রথম এটা শেষ। তারপর আমি কি লিখবো, ফার্স্টলি সিম্পলি
আর এটাকে বলা হয় টপিক সেন্টেন্স, প্রথম লাইন, বুঝতে পারছো? টপিক সেন্টেন্স। ওকে, তারপরে কি বলছিলাম? সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলসটা কেমন হয়? মাঝের যে কথাগুলো আছে, এখন আসো আমাকে বলা আছে বেনিফিটসগুলো লিখতে সিরিয়ালি, আমি কি লিখবো? তারপরে লিখবো ধরো এখানে লিখলাম ফার্স্টলি বা ফার্স্ট অফ অল বা অ্যাট ফার্স্ট, যেটাই বলো তুমি। ওকে, ইট helps us to start a day with a refreshed breath. ওকে, আমি লিখলাম একটা কথা, একটা বেনিফিট শিখলাম আমি, যে সকালে আমাদের একটা খুবই সুন্দর অনুভূতি বা হচ্ছে একদম স্বচ্ছ বাতাস হচ্ছে আমাদের শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের একদম বলতে পারো যে একদম নির্মল মন নিয়ে আমাদের দিনটা শুরু করতে হেল্প করে আমাদের। আর্লি রাইজিং, শেষ কথা, শেষ আমার। ওকে, তারপরে সেকেন্ডলি আরেকটা তুমি লিখবা, তারপরে থার্ডলি, তারপরে তোমার আরো মাথা আসলে ফোর্থলি, ফাইনালি, তোমার যতটা মাথা আসে তুমি লিখবা, কিন্তু মনে রাখবা লিস্টিং প্যারাগ্রাফে এই লাইনগুলা কেন লিখলাম, এগুলা ইউজ না করলে লিস্টিং প্যারাগ্রাফটা সাধারণত হয় না। তুমি একদম হুবহু এটা ইউজ না করো, ফার্স্টলি, দেন, আফটার দ্যাট, হ্যাঁ, বিসাইডস, মোরএভার, কিন্তু হ্যাঁ তুমি যে সিকুয়েন্সিয়ালি একটার পর একটা লিস্ট করতেছো সেই বিষয়টা তোমার থাকা লাগবে এই লেখার ভেতরে, বুঝতে পারছো তুমি? মানে তুমি চাই তোমার এই লেখার মধ্যে তুমি যদি লিস্টিং প্যারাগ্রাফ লিখতে চাও অথবা লিস্টিং প্যারাগ্রাফ লিখতে বলা হয় তোমাকে, তাহলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে, তোমার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা হচ্ছে এই সিকোয়েন্সটা, যেটাকে আমরা বলি যে মানে ক্রমিক সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে তোমার মেনটেন করতে হবে। এবং তুমি একটার পর একটা হচ্ছে তোমাকে যেই বিষয়টা বলা হবে, যেমন তারপরে দেওয়া আছে কোয়ালিটিজ অ্যান্ড ডিউটিজ অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অথবা হাউ টু বিকাম আ গুড স্টুডেন্ট, অথবা অ্যান আইডিয়াল স্টুডেন্ট। ওকে, এটা যশোর বোর্ড আসছে 2016 সালে। ওকে, চলো এই প্যারাগ্রাফটা আমরা দেখে আসি একবারে। হ্যাঁ, এখানে দেখো, an ideal student must possess some certain number of morals and qualities. দেখো এই যে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, শেষ, মানে একদম প্রথম যে লাইনটা শুরু হবে টপিক সেন্টেন্স, এক কথায় একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করবা। আচ্ছা, এটা জেনারেল স্টেটমেন্ট কি তোমাকে বলা হয়েছে কোয়ালিটিস লিখতে, শেষ। তার মানে একজন ভালো স্টুডেন্টের, একজন ডিউটিফুল স্টুডেন্টের অবশ্যই কিছু ভালো মোরালস থাকা উচিত, নর্মাল কথা। তারপরে কি মোরালস থাকা উচিত? প্রথমত দেখো, অ্যাজ এ স্টুডেন্ট the first and foremost duty of an adult student is to study hard, behavior coded at the school. For example, he should not idle away his or her time dash. Okay, তারপর দেখো এই যে এগুলাকে বলা হয়, যে এখান থেকে যে বিষয়গুলো দেখতেছো এগুলাকে বলা হয় সাপোর্টিং ডিটেইলস প্যারাগ্রাফের। তারপর দেখো যে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ডলি, ওকে, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি হচ্ছে কি বি সোশিয়াল অ্যান্ড ফ্যামিলিয়াল। তারপরে এখানে আবার কিছু ব্যাখ্যা করা হয়েছে এটার উপর। থার্ডলি, দি অ্যান আইডিয়াল স্টুডেন্ট শুড বি অ্যান অ্যাভিড রিডার। ওকে, খুব দৃঢ়, খুব মানে মনোযোগী পাঠক হতে হবে। ওকে, এই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। দেখো মানে এখানে মোট তিনটা, আমাদের তিনটা না, হ্যাঁ এখানে আবার কিছু আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, সর্বশেষ মানে ফাইনালি যেটাকে বলি আমরা, an ideal student should be polite in his behavior as it highlights his or own qualities. ওকে, ড্যাশ। তারপর যে ফাইনালি এসে আমরা কি বলছি, টু সাম আপ, an ideal student must be an idol to be followed by other student। কি বলছিলাম মনে আছে? কনক্লুডিং সেন্টেন্সে কিন্তু পুরো প্যারাগ্রাফটা একটা ওভারভিউ দিতে হয়, যে ফাইনালি কি করতে হয়, তার পলাইট হইতে হয়, তার পড়াশোনায় মনোযোগী হইতে হয়, তার অ্যাক্টিভ হইতে হয়, ফাইনালি তাকে একজন পরিপূর্ণ হিউম্যান বিং হয়ে উঠতে, একজন আদর্শ বা আইকন হয়ে উঠতে তাকে এই সবগুলো গুণই এমবাডি করতে হয়। ফাইনাল কথা শেষ, মানে পুরো প্যারাগ্রাফটার সাম আপ হবে কোথায়? এই কনক্লুডিং সেন্টেন্স। এই জন্য কনক্লুডিং সেন্টেন্স লেখার আগে সাধারণত কি করি আমরা, এই যে এখানে তো আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বহুত কিছুই দেই, কিন্তু এখানে মেইনলি টু সাম আপ, টু কনক্লুড, পড়ছেন না এগুলো আপনারা? টু কনক্লুড, ইন কনক্লুশন, ইন এ নাটশেল, এরকম আরো বহু ট্রানজিশনাল ওয়ার্ড আমরা ইউজ করি। তোমাদের কাইন্ডলি একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি গুগলে সার্চ করো যে ট্রানজিশনাল ওয়ার্ডস, তখন দেখবে একদম পুরো বক্স আকারে চলে আসে যে কোনটা লিস্টিং, কোনটা কনক্লুডিং, কোনটা শুরু করতে যাবা, কোনটা মনে করো যে আরো বেশি বুঝায়, কোনটা বিপরীত বুঝায়, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, হাউএভার, এরকম। তারপর হচ্ছে মনে করো কোনটা হচ্ছে বেশি জোর দেওয়া বোঝায়, ইনফ্যাক্ট, অবভিয়াসলি, এরকম বিষয়গুলো, এগুলোকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ড। মনে রাখবা প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে অবশ্যই ট্রানজিশনাল ওয়ার্ড
ইউজ করতেই হবে, তোমাকে ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতেই হবে, কারণ হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ না করা ছাড়া তোমার প্যারাগ্রাফের কোহেরেন্স থাকে না। কোহেরেন্স বিষয়টা কি? কোহর্ট বলা হয়, একটা দলকে বলা হয় কোহর্ট, COHORT, কোহর্ট মানে হচ্ছে একদম সংঘবদ্ধ হয়ে আছে। এখন তোমাকে আমি বললাম ট্রি প্লান্টেশন লিখতে, তুমি লিখলা গাছ লাগানো ট্রি প্লান্টেশন, বাংলাদেশে ট্রি প্লান্টেশন হয়, সুন্দরবনে গাছ কমে গেছে, গাছ লাগানো উচিত, স্কুলে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হয়, হ্যাঁ ভালোই চলে, ফাইনালি গাছ আমাদের জন্য খুবই উপকারী। 10টা লাইন বললাম, কি বললাম 10টা লাইন কোনো মিল আছে? মনে হচ্ছে একটা থেকে একটা ছাড়া ছাড়া আলাদা 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 একটা করে লাইন, এমন তো হবে না। তোমার এটাকে বলে কোহেরেন্স নাই, মানে একতা নাই প্যারাগ্রাফটার ভিতরে, তোমার একটা আইডিয়াকে সাপোর্ট করতেছে না। কিন্তু আমি যদি বলতাম যে গাছ লাগানো মানে ট্রি প্লান্টেশন হচ্ছে ম্যাসিভ স্কেলে গাছ লাগানো, হ্যাঁ বাংলাদেশে ইদানিং সুন্দরবনের দিকে গাছের খুব স্বল্প দেখা যায়, পাশাপাশি গাছ কাটার ফলে বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণ করার ফলে বা বিভিন্ন কনস্ট্রাকশন কাজের ফলে অনেক বড় বড় বন উজাড় করে ফেলা হইতেছে, তাই বিভিন্ন স্কুল থেকে প্রতি বছরই বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয় এবং এই সপ্তাহগুলো খুবই পারফেক্টলি খুবই ইফেক্টিভলি পালন করা হয়ে থাকে। এছাড়াও নিজ উদ্যোগে মানুষজন তাদের বাসা বাড়িতে বা হচ্ছে তাদের পার্কে বা হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশনস সাইটগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকম গাছপালা লাগানো হয়ে থাকে। পরিশেষে আমরা বলতে পারি গাছ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন কিন্তু একটা কোহেরেন্স আছে, একটা আইডিয়াকে সাপোর্ট করতেছে। এই কোহেরেন্স রাখার জন্য তোমাকে অবশ্যই ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। ওকে, দেখো এগুলো আমাদের লিস্টিং প্যারাগ্রাফ। লিস্টিং প্যারাগ্রাফটা আমি দেখাইলাম এখানে। এই লিস্টিং প্যারাগ্রাফ বিষয়টা কি, তুমি অ্যাজ ইউজুয়াল লিস্ট আকারে দিবা। তোমাকে বলা হবে, এরকম বলে দেওয়া হবে বেনিফিটস, অথবা হচ্ছে তোমাকে বলা হইলো যে কোয়ালিটিজ অফ হায়ার স্টাডিজ, তোমাকে বলা হইলো যে ধরো ইম্পর্টেন্স না, তোমাকে বলা হইলো যে ধরো বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার্স, হ্যাঁ তারপর হচ্ছে তোমাকে বলা ডিসঅ্যাডভান্টেজ অফ হার্মফুল ইফেক্টস অফ স্মোকিং, তারপর হচ্ছে তোমাকে বলা হইলো যে ডিজাস্ট্রাস ইফেক্টস অফ সোশ্যাল প্ল্যাটফর্মস অন আওয়ার ইউথ সোসাইটি অথবা অন আওয়ার ইউথ। এই টাইপের বিষয়গুলো দিয়ে তোমাকে জাস্ট হচ্ছে ওই বিষয়টাকে ফোকাস করতে বলা হবে। মানে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে ওই ডিজাস্ট্রাস ইফেক্টগুলো তুমি লিখবা, তোমাকে বলা দরকার নাই সোশ্যাল মিডিয়া কেন ভালো। ব্যাপারটা বুঝাতে পারছি? তোমাকে যদি আমি বলি ডিজাস্ট্রাস ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, তুমি অবশ্যই ডিজাস্ট্রাস ইফেক্টগুলোই লিখবে। তোমাকে দরকার নাই আবার কি করার সেই ওই যে ভালো ইফেক্টগুলো লেখার, যে না ভালো কিছু দিক আছে, না এটা বলার প্রয়োজন নেই। এটা মাথায় রাখবা, এই বিষয়টার জন্য মনে থাকে। ওকে, আসো আমি আশা করব তোমরা লিস্টিং প্যারাগ্রাফ জিনিসটা বুঝেছো। লিস্টিং প্যারাগ্রাফ বলতে কি বোঝায় আমি লিস্টিং প্যারাগ্রাফ আশা করি বুঝতে পারছি। ওকে, আসো তারপর আমরা আমাদের পরের প্যারাগ্রাফে মুভ করার আগে আবার একটু দেখে নেই যে লিস্টিং প্যারাগ্রাফটা কেমন হয়। প্যারাগ্রাফটা সাধারণত লিস্ট আকার আসে, তোমাকে এমন একটা টপিক দেওয়া হবে যেটা তুমি লিস্ট করতে হবে, তোমাকে বলাই থাকবে এখানে যে একটা বিষয় স্পেসিফিক বিষয় নিয়ে লিখতে। খেয়াল করে দেখো আর্লি রাইজিং এর আবার অনেক ক্ষতি, মানে অনেক না কিছু ক্ষতিকর দিকও আছে, এটাকে তুমি এখানে বলতে পারবা না। অনেকে দেখা গেছে ধরো তুমি রাতে ঘুমাও না, ওই দিন সকালে তুমি উঠে যাবে, তুমি আর খারাপ লাগবে বেশি। তো কিছু মানে বলা যায় যে কনটেক্সচুয়াল খারাপ দিকও আছে, কিন্তু ওটা তোমাকে বলতে বলা হয় না, তোমাকে বলছে বেনিফিটস বলতে, কোয়ালিটিস অফ অ্যান আইডল স্টুডেন্ট। এখানে তোমার আইডল স্টুডেন্টের কোয়ালিটিসগুলো বলতে বলা হয়েছে, অন্য কিছু বলতে বলা হয় নাই। আইডল স্টুডেন্ট কাকে বলে এটা বলতে বলা হয়নি, তুমি এই কোয়ালিটিসগুলোই একটা একের পর এক বলে যাবা। ওকে, এ হচ্ছে আমাদের কি লিস্টিং প্যারাগ্রাফ। ওকে, তারপর আসি আমরা তারপরে থেকে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ হচ্ছে দুনিয়ার সব থেকে মুক্ত প্যারাগ্রাফ, আমি যেটাকে বলি আর কি মুক্ত প্যারাগ্রাফ। মুক্ত প্যারাগ্রাফ কেন বলি, দুনিয়ার সব কিছুই ডেসক্রিপটিভ হতে পারে, সব কিছুই। আমরা বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ প্রেজেন্ট, এর ভিতরে সব প্রেজেন্টই চলে আসে, কন্টিনিউয়াস আসে, পারফেক্ট আসে, পারফেক্ট কন্টিনিউয়াস আসে। প্রেজেন্ট এটা হচ্ছে নর্মাল কমন প্রেজেন্ট যেটাকে বলি আমরা। সেম ওয়েতে ডেসক্রিপটিভ হচ্ছে কমন প্যারাগ্রাফ। এই যে একটু আগে আমরা লিস্টিং বললাম না, ওটাও ভিতরে ওয়ান কাইন্ড অফ ডেসক্রিপশনই ছিল। ডেসক্রিপশন মানে তো বর্ণনা করা, তুমি একটা কিছু যখন বর্ণনা করতেছো ওটাই তো ডেসক্রিপটিভ, এবং যখন প্যারাগ্রাফ আকার করো ওটাই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আদারওয়াইজ আর কিছু না। এই জন্য এটা ডেসক্রিপটিভ দেওয়া হয়েছে। তারপরেও কেন প্যারাগ্রাফ একটা আলাদা প্রকারভেদ করা হলো, হ্যাঁ এটা লেখার ধরনটাও মুক্ত। কেমন, প্যারাগ্রাফে কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই 3টা ধরন থাকবে, যেটা বলছিলাম, কি বলছিলাম, টপিক সেন্টেন্স থাকবে, সাবঅর্ডিনেট ডিটেইলস থাকবে, কনক্লুডিং সেন্টেন্স থাকবে। সেম ওয়েতে তোমরা যদি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের দিকে তাকাও, এটারও কি থাকবে, তোমার টপিক থাকবে, টপিকের উপর একটা কি থাকবে, তো টপিক সেন্টেন্স থাকবে, তারপরে তোমার সাবঅর্ডিনেট ডিটেইলস থাকবে, তারপরে কনক্লুডিং সেন্টেন্স থাকবে। কিন্তু এখানে আগে যেমন ধরো তোমাকে বলা হয়েছিল
যে বেনিফিটস অফ আর্লি রাইজিং, তোমাকে বেনিফিটটা লিখতে বলা হয়েছিল। কোয়ালিটিস অফ আর্লি স্টুডেন্ট, কোয়ালিটিসে লিখতে বলা হয়েছিল। এখানে আবার কি, এখানে আবার এরকম ধরা বাঁধা একদম বাধ্যবাধকতা নেই। এখানে তোমার একটা মুক্ত টপিক দিয়ে আবার বদ্ধ রকম দিতে পারে, এখানে তোমাকে যে কোনো দিতে পারে। যেমন খেয়াল করে দেখো, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি মানে কি, বিশ্বায়ন এবং আধুনিক প্রযুক্তি। এখান থেকে বলা হয়েছে বিশ্বায়নের ক্ষতিকর দিক কি, বিশ্বায়নের ফলে মানুষের কি ক্ষতি হইতেছে, বা হচ্ছে ভালো দিকগুলো কি, বিশ্বায়নের ফলে কি প্রকৃতির কোনো ক্ষতি হইতেছে কিনা, বা প্রকৃতির কোনো ভালো হইতেছে কিনা, কিছু বলা হয়েছে? বলছে জাস্ট গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি। তুমি এটাতে তুমি কি কি ব্যাখ্যা করবে, এটা তোমার উপর। তুমি প্রথমত অবশ্য কি দিয়ে শুরু করবে, একটা কথা বলে দিই, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফটা তোমরা এখানে লিখে নিতে পারো। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স মানে হচ্ছে কাকে বলে, এই বিষয়টা মাথায় রাখবা। এটা অবশ্য তুমি সব প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু স্পেশালি ডেসক্রিপটিভের টপিক সেন্টেন্স মানে হচ্ছে কাকে বলে, মানে ওই টপিকটা কি এটা তুমি প্রথম লাইনে ব্যাখ্যা করে শুরু করবা। গ্লোবালাইজেশন কি, তুমি এটা দিয়ে শুরু করবা। যেমন ধরো এখানে গ্লোবালাইজেশন মানে আমরা কি বুঝাই, টার্নিং দ্য হোল গ্লোব ইনটু ওয়ান ভিলেজ, পুরা গ্লোবকে একটা গ্রামের মধ্যে নিয়ে আসা, বা এরকম আইডিয়া নিয়ে আসা। দিস আইডিয়া ইজ কল্ড গ্লোবালাইজেশন, পুরা বিশ্বকে একটা গ্রামের মধ্যে নিয়ে আসা। এই যে সংজ্ঞাটা, তারপরে তুমি গ্লোবালাইজেশনের ভালো দিক বলো, কই থেকে আসছে, কে তৈরি করছে, মার্শাল ম্যাকলুহানের থেকে আইডিয়াটা আসছে, কেমনে আসছে, হ্যাঁ আসার পরে এটা কীভাবে ডেভেলপ করছে, কি কি উপকরণের মাধ্যমে, এই যে কি কি মডার্ন টেকনোলজির ইউজের মাধ্যমে গ্লোবালাইজেশন মানে সম্পন্ন করা গেছে। ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন, এইসব বিষয়গুলো ইনভলভমেন্টের কারণে, এগুলোর ইভলভমেন্টের কারণে, ইভলিউশনের কারণে আস্তে আস্তে আমাদের গ্লোবালাইজেশনটা সফল হয়েছে। এখন তো মেয়েটা চলে আসতেছে, আরও গ্লোবালাইজড হবে। এই যে বিষয়গুলা তুমি তোমার মতো করে ফ্রি, তুমি এখানে বেনিফিটসও লিখতে পারো, সাথে খারাপ দিকও লিখতে পারো, আবার এটা জিনিসটা কই থেকে আসছে একদম ফ্রি তুমি ডিসক্রাইব করে। ডেসক্রাইব এক একজন একভাবে করে। ধরো তুমি কি করলা, তুমি গ্লোবালাইজেশন কাকে বলে, কই থেকে আসছে, কীভাবে বাস্তবায়িত হয়েছে, টেকনোলজির ইউজটাই এটা বললা। আবার একজন করলে গ্লোবালাইজেশন কাকে বলে বললো, এই টেকনোলজির মাধ্যমে গ্লোবালাইজেশন বাস্তবায়ন হয়েছে, ওকে সে ইতিহাস বলা নাই, তারপরে সে বলা শুরু করলো কি, হাওয়েভার এই বাস্তবায়নের মধ্যে কিছু খারাপ দিকও বের হয়ে আসছে, যেগুলো খুবই ক্ষতিকর। সেই ক্ষতিকর দিকগুলো সে বলে ফাইনালি বললো যে ক্ষতির থেকে লাভই বেশি। ফাইনালি গ্লোবালাইজেশন আমাদের জন্য একটা ব্লেসিংস। শেষ, কনক্লুডিং সেন্টেন্স। মানে এক একজনের ডেসক্রিপশন এক এক রকম হইতে পারে, কিন্তু মনে রাখবা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তুমি কি কি পয়েন্টে লিখবা সেটা কিন্তু তোমার উপর। কিন্তু লিস্টিংয়ে কিন্তু ব্যাপারটা এরকম না। লিস্টিংয়ে তোমাকে ওই যে বলে দিছে একটা, ওইটাই লিস্ট আকারে লিখতে হবে, সেটা মাথায় রেখো। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আসলে ধরো আমরা একটা প্যারাগ্রাফ থেকে এটাকে এখানে দেখো বলছিলাম না যে টপিকটা কিন্তু খোলাও দিতে পারে, বন্ধ দিতে পারে, এটা মাথায় রাখবা। খেয়াল করে দেখো এখানে বলছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্লান্টেশন। এটা আসলে ময়মনসিংহ বোর্ড 2023-এ বলছে কি, ট্রি প্লান্টেশন বা দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এখানে বাস একটা অবলিক দিয়ে দিছে। এখন তুমি শুধু ট্রি প্লান্টেশন নিয়ে লিখতে পারো, আবার শুধু ইম্পর্টেন্স নিয়ে লিখতে পারো, তোমার উপর এটা। শুধু ট্রি প্লান্টেশন নিয়ে লিখলে তুমি আগে ব্যাখ্যা করবে কাকে বলে, সেম। ইম্পর্টেন্স না লিখলেও তুমি দেখো, ইম্পর্টেন্স লিখলে কিন্তু আবার কি মনে হয়, এটা লিস্টিং না, এরকম চলে আসে না মনে না, লিস্টিং প্যারাগ্রাফ। ওকে, ভালো কথা, ঠিক আছে। মনে হইলে তুমি কি করবা, প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করবা। সংজ্ঞা দিয়ে শুরু করে তুমি ইম্পর্টেন্সের উপর যদি লিখো এই নামে যদি লিখো, তাহলে ইম্পর্টেন্সগুলো লেখার ট্রাই করবা বেশি। ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্সের বাইরে তো কিছু বলার নেই, একই। আমরা যখন ট্রি প্লান্টেশন লিখি আমরা তো ইম্পর্টেন্সে লিখি, কেন ট্রি প্লান্টেশন করা হয়, এটা ইম্পর্টেন্স না, এটা কিন্তু সিম্পল। চাইলে কিন্তু একই লিস্টিংয়ের লিস্ট আকারে লিখতে হবে, কিন্তু ব্যাপারটা লিস্টিং আদত একবার লিস্টিং নাও। ওকে, এটা হইতে পারে। তারপরে দেখো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইন বাংলাদেশ, এটাতে একবারে ওপেন টপিক। তুমি এটাতে কি কি লিখবো তোমার ইচ্ছা, ওমেন এম্পাওয়ারমেন্ট কেন হয় নাই, কবে থেকে হওয়া শুরু হয়েছে, কীভাবে হইতেছে, এখন কি স্টেপ নেওয়া হইতেছে, এখন স্টেপগুলোর ভিতরে ফল্ট আছে কিনা, বর্তমানের ফল্ট থাকলে কি ফল্ট আছে, বা এখনকার স্টেপগুলো কি আদতে ভালো হইতেছে কিনা, কেমন হওয়া উচিত। ইউ আর ফ্রি, তুমি বিভিন্নভাবে ডিসক্রাইব করতে পারো, কিন্তু একটা কনস্ট্রাকটিভ আলোচনা হইতে হবে। তাহলে তুমি বললা তুমি লিখবে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট কি, এটা কেন প্রয়োজন, এখন বাংলাদেশে উইমেন এম্পাওয়ারমেন্টের অবস্থাটা কি, কারণ এখানে বলা হয়েছে ইন বাংলাদেশ, পুরো বিশ্বে না, কি কেন প্রয়োজন, তারপরে বাংলাদেশের অবস্থাটা কি, বাংলাদেশ অবস্থাটা কেমন হওয়া উচিত, এরপর তুমি কি করতে পারো, এন্ডিং করতে পারো। শেষ। তারপর হচ্ছে দেখো ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু। এখানে আমরা আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছি, এক কথা মোরাল ভ্যালুজই। মোরাল ভ্যালুসের ইগুলা ইম্পর্টেন্সগুলো তুমি সিরিয়াল আকারে লিস্ট আকারে লিখবে, কিন্তু এটাকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হিসাবে
গণ্য করা হয়। তুমি বলতে পারো যে ডেসক্রিপটিভে কেন লিস্টিং আসছে, এই জন্য আমি বলতেছিলাম ডেসক্রিপটিভ একটা ওপেন প্যারাগ্রাফ, এখানে আসলে সব কিছুই ডিসক্রাইব করা যায়। কজ এন্ড এফেক্ট একটা ডেসক্রিপশনই কাইন্ড অফ, আর তুমি এটা ডিসক্রাইব করতেছো কিন্তু ভিন্ন হবে। এই জন্য আমি বলি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে নর্মালি লিখতে দিবে এরকম করে রাইট এ প্যারাগ্রাফ অন ড্যাশ, রাইট এ প্যারাগ্রাফ অন ড্যাশ, এবং লিস্টিং প্যারাগ্রাফেও তোমারে আলাদা করে বলে দিবে না যে রাইট এ লিস্টিং প্যারাগ্রাফ অন ড্যাশ। কিন্তু তোমাকে একটা কথা বলি এখানে মজার, লিস্টিং প্যারাগ্রাফটা আসার পসিবিলিটি কম। কারণ হচ্ছে লিস্টিং আর ডেসক্রিপটিভ প্রায় কাছাকাছি। এটা হচ্ছে এত আহামরি এখানে ডিস্টিংশন করে এত মাথা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। কারণ তুমি কি বললাম খেয়াল করে দেখো, এই আমি যদি ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালিউজ লিখি, বা বাদ দাও আমি যদি গ্লোবালাইজেশন বা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টও লিখি, আমি কি লিস্ট আকারে করতেছি না? হ্যাঁ, আমি প্রথমে লিখতেছি না কাকে বলে, তারপরে কি লিখতেছি, কেন প্রয়োজন, এটা তো একটা লিস্ট আকারে, তারপরে কি লিখতেছি বাংলাদেশের কি অবস্থা, তারপরে কেমন হওয়া উচিত, সবটাই তো লিস্টের মতো, সবটাই তো লিস্ট হইতেছে, লিস্ট ছাড়া তো কিছু হইতেছে না। ইভেন তুমি কজ এন্ড এফেক্ট লিখবা, ওইটাও লিস্টিং প্যারাগ্রাফ। তুমি লিখবা কি বলে ডাকে, এই যে কম্পেয়ার কন্ট্রাস্ট লিখবা, ওটাও লিস্টিং। একটা করে কম্পেয়ার কন্ট্রাস্ট দেখাবে, একটা দেখাবে, একটা দেখাবে, দুইটা কম্পেয়ার না একটা কন্ট্রাস্ট দেখাবে, দুইটা কন্ট্রাস্ট একটা কম্পেয়ার দেখাবে, একই তো হলো সিরিয়ালি, তাই না? সব প্যারাগ্রাফে লিস্টিং যায়, সব প্যারাগ্রাফে ডেসক্রিপটিভ যায়। মজার হচ্ছে এই জায়গায় লিস্টিং প্যারাগ্রাফ সবগুলোতেই দেওয়া যায়, আবার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ সবগুলোতেই দেওয়া যায়। এই জন্য বলবো এই দুটো নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। তুমি জাস্ট হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট আর কজ এন্ড এফেক্ট বা যা আছে ওটা লিস্টিং আর ডেসক্রিপটিভ। এই জন্য আমি বলে দেই, তুমি এই যে এই প্যারাগ্রাফগুলো বা লিস্টিং শুরু করো বা যেটাই শুরু করো, শুরুতে একটা জেনারেল সংজ্ঞা দিবা। এই যেখানে লিখছি না কাকে বলে, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো। তাহলে কি হবে, তোমার যে কনফিউশনে থাকো যে হ্যাঁ কে এটা তো আমার তো বলে দিবে না লিস্টিং নাকি ডেসক্রিপটিভ, কেমনে লিখবো, আমি বলে দেই এই দুইটা প্যারাগ্রাফের জন্যই বা ইন ওয়ান সেন্স সবগুলো প্যারাগ্রাফের জন্যই তুমি প্রথমে টপিক সেন্টেন্স শুরু করবা কি দিয়া, কাকে বলে। এই জিনিসটা মাথা রাখবো একটু। এটা আমি কেন শেষে বললাম, এটা শেষে বলার প্রয়োজন এই জন্য ছিল যেন ডিস্টিংশনটা বোঝা যায়। হ্যাঁ, দুইটার মাঝে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু মেজর পার্থক্য না। তুমি এটা ছিল না আমি এতক্ষণ যা বললাম এগুলো না বলে শুরুতে বলে দিলে পারতাম এই সবগুলো হচ্ছে কাকে বলে, ওকে লাগবে না, না দরকার নেই, তারপরে বললাম। কারণ ডিস্টিংশন অবশ্যই আছে, কিন্তু তুমি চাইলে এই সব প্যারাগ্রাফের ক্ষেত্রে, এই দুইটা তো পরে আমরা আলোচনা করব, তুমি চাইলে এই সব প্যারাগ্রাফের ক্ষেত্রে কি করতে পারো, তুমি সব প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে এই কাকে বলেটাকে তুমি টপিক সেন্টেন্সে রাখতে পারো, তোমার প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে রাখতে পারো। তারপরে তুমি কি ব্যাখ্যা করবে এটা তোমার উপর। যদি বলা হয় এরকম লিস্টিং প্যারাগ্রাফ, যদি লিস্টিং প্যারাগ্রাফ মানে কি, যদি এরকম তোমার যে বলে দেওয়া হয় ফিক্স করে কোয়ালিটি বা ডিউটি, এরকম বেনিফিট বা হচ্ছে এরকম ইম্পর্টেন্স বা এরকম ইম্পর্টেন্স এরকম বলে দেওয়া হয়, তাহলে তুমি ওগুলো লিস্টে লেখো। আর যদি ওপেন টপিক দেয় এরকম ওমেন এম্পাওয়ারমেন্ট, গ্লোবালাইজেশন, মডার্ন টেকনোলজি, এরকম ওপেন ইনফরমেশন দেয়, তাহলে তুমি কি করবে, আর্লি রাইজিং বা এ গুড ডক্টর, আর ভিলেজ ফেয়ার, হ্যাঁ টি স্টল তোমাকে দিয়ে দিল, প্রাইস হাইক, পদ্মা ব্রিজ অথবা জুলাই রেভলিউশন, তখন তুমি তোমার মতো লিখো। প্রথম লাইনটা কাকে বলে এটা লিখে তুমি কি কি পয়েন্ট লিখবা তোমার লিস্ট আকারে তুমি লিখো, তাই না? খুব সিম্পল। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বলতে পারো আজকে ডেসক্রিপটিভ আর লিস্টিং এর কাজ। আমি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের এটা বোধহয় দেখাই নেই, আসো এই যে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এই সেই ওয়ার্ডটা দেখাই তোমাকে। দেখো প্রথমে কি বলছিলাম, কাকে বলে বলছিলাম না, এই যে দেখো কাকে বলে, হোয়াট ইজ ইট, কাকে বলে, এটা কিন্তু টপিক সেন্টেন্স। প্রথম লাইনটা, প্রথম সেন্টেন্সটা কাকে বলে দিয়ে শুরু করতে বলছিলাম, ওকে। তারপরে দেখো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, অ্যাজ ইউজুয়াল কথাবার্তা, ট্রিজের উপকারিতাগুলা, দে গিভস আস ফুড অ্যান্ড শেল্টার, ওকে, সুথ আওয়ার আইস, দে প্রোভাইড আস ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রুটস, ওকে, সে আমাকে কি দেয়, মানে এক কথা তার উপকারিতা বর্ণনা করতেছে আমি ওয়ান বাই ওয়ান। তারপর হচ্ছে ফাইনালি সো উই লুজ ট্রিজ, কেন লুজ মানে ট্রি কেন হারাই, কেমনে গাছ কাটা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে যদি গাছ কাটা যায় তাহলে হচ্ছে কি হবে, যদি গাছ থাকে তাহলে কি হবে, ইন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ট্রি প্লান্টেশন কোন অবস্থায় আছে, হ্যাঁ, ক্রুশিয়াল অ্যাজ উই ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট ফরেস্ট এরিয়াস। তো এখানে তুমি তোমার মতো ডিসক্রাইব করতে পারবা, তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে স্টোরিটা ডেভেলপ করবা, তোমার উপর এটা। তোমার এখানে খুব বেশি টেনশন হওয়ার দরকার নাই, তুমি তোমার মতো ব্যাখ্যা করা শুরু করবা। কিন্তু মনে রেখো এত টেনশনের কিছু নেই, লিস্টিং ডেসক্রিপটিভ যাই আসুক তুমি আবার কাকে দিয়ে শুরু করবা, কাকে বলে দিয়ে, তারপরে তুমি তোমার মতো ওই লিস্ট আকারে লিখতে থাকবা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের আজকের লিস্টিং প্যারাগ্রাফ বলো বা হচ্ছে লিস্টিং এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের শর্ট ওভারভিউ বলতে পারো। আশা করব ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবে এবং এই অনুযায়ী কিছু প্যারাগ্রাফ লেখা ট্রাই করবে,
এবং হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে আমি কয়েকটা প্যারাগ্রাফ ক্লাসে বললাম, আর লিস্টিংয়ের মধ্যে ওগুলো পড়বে, সমস্যা নাই। এরকম কিছু প্যারাগ্রাফের টপিক তোমরা বইও পাবে, সেরকম কিছু টপিকের উপর লেখার ট্রাই করে আমি বলবো, ভালো হবে ইনশাল্লাহ। ওকে, আমরা আমাদের এই সেশনটি আজকে মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।